মিস বৃষ্টির ঠিকানা, মিসেস হ্যানরিকসন। জ্যামিতি ক্লাসটাতে টুম্পার সবচেয়ে বেশি খারাপ লাগে। ক্লাসটা পড়ান মিস্টার কিনবারু, তবে ক্লাসে সবাই তাকে ডাকে মিস্টার ক্যাঙ্গারু। সত্যি সত্যি মিস্টার কিনবারুর মাঝে একটা ক্যাঙ্গারু ক্যাঙ্গারু ভাব আছে। মানুষটা কেমন জানি লাফিয়ে লাফিয়ে হাঁটেন। ক্লাসের ভেতর কথা বলতে বলতে তাদের কান একেবারে ঝালাপালা করে দেন, কিন্তু কী নিয়ে কথা বলেন তারা কেউই বুঝে উঠতে পারে না। মিস্টার ক্যাঙ্গারুর গুরু হচ্ছেন ইউক্লিড। ক্লাসে কথায় কথায় ইউক্লিডের উদাহরণ দেন, আর প্রত্যেকবার ইউক্লিডের নাম উচ্চারণ করার সময় তার চোখ বন্ধ হয়ে যায়, গলা কাঁপতে থাকে, আর তাকে দেখে মনে হয় এক্ষুনি বুঝে হাঁটু ভাঁজ করে মাটিতে শুয়ে একটা সালাম দেবেন। টুম্পার যা হাসি পায় সেটা আর বলার মতো নয়। কিন্তু এত কিছুর পরেও মিস্টার ক্যাঙ্গারুর ক্লাসের মাঝে কোনো রসকস নেই। 1 ঘন্টার ক্লাসটাকে মনে হয় 1 বছর লম্বা। সারাক্ষণ টুম্পার চোখ ঘুরে ঘুরে দেওয়ালের ঘড়িটার দিকে চলে যায়। সে অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে কখন মিনিটের কাঁটা 9-এর মাঝে পৌঁছিয়ে আর পিএ সিস্টেম থেকে ক্লাস শেষ হওয়ায় মধুর একটা বেলের শব্দ ভেসে আসবে। মিস্টার ক্যাঙ্গারু খুব সময় মেনে চলার চেষ্টা করে। ক্লাসের সবাই দেখেছে মানুষটা ক্লাস শুরু হওয়ার 2-1 মিনিট আগে এসে দরজার পাশে দাঁড়িয়ে থাকেন। মিনিট আর সেকেন্ডের কাঁটাটা ঠিক যখন 12টার উপর হাজির হয় তখন মিস্টার ক্যাঙ্গারু দরাম করে দরজাটা খুলে ভেতরে ঢুকে নাটকীয়ভাবে বলেন, গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। এমন হাস্যকর ব্যাপার যে সেটা আর বলার মতো নয়। আজকে অবশ্য অন্য ব্যাপার। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু মিস্টার ক্যাঙ্গারুর দেখা নেই। নিশ্চয়ই সাংঘাতিক কিছু একটা ঘটেছে। যে মানুষ কখনো 1 সেকেন্ড দেরি করে না, তার জন্য পুরো পাকা 10 মিনিট দেরি কথা তো এত সোজা কথা নয়, প্রায় অসম্ভব একটা ব্যাপার। ক্লাসের ছেলেমেয়েরা একটু অস্থির হয়ে উঠেছে। কেভিন কাগজ দিয়ে প্লেন তৈরি করে এদিক সেদিক ছুঁড়ে মারতে শুরু করেছে। জেসিকা চেয়ারের উপরে দাঁড়িয়ে কোমর দুলিয়ে দুলিয়ে গান গাওয়ার ভঙ্গি করছে, আর 2 পাশে দাঁড়িয়ে মাইকেল আর ট্রিম অদৃশ্য একটা গিটার বাজাচ্ছে। পিটার একটা রাবার ব্যান্ডের সাহায্যে কাগজের ছোট ছোট গুটলি লাগিয়ে আশেপাশের ছেলেমেয়েদের নাক নিশানা করে টার্গেট প্র্যাকটিস করার চেষ্টা করছে। এইভাবে যখন আরও 5 মিনিট পার হয়ে গেছে তখন মোটামুটি আমরা সবাই বুঝে নিয়েছি যে আজ কিছু একটা গোলমাল হয়েছে। ক্লাসে মিস্টার ক্যাঙ্গারু বা অন্য কেউই আসবে না। তারা হইচই করে যখন বইপত্র খুলে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার জন্য দাঁড়ালো, ঠিক তখনই দরজা খুলে একজন বয়স্কা মহিলার মাথা ক্লাসের মাঝে উকি দেয়। মাথায় কাঁচা পাকা চুল, চোখে সোনালি রঙের একটা চশমা। কেউ কেউ যে পকেটের পয়সা খরচ করে এরকম একটা পুরনো মডেলের চশমা কিনতে পারে, টুম্পা নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করতে পারতো না। চশমাটা নিশ্চয়ই এই মহিলার খুব প্রিয়, কারণ এতটা কটকটে হলদে রঙের একটা স্ট্র্যাপ দিয়ে বাঁধা যেন নাকের ডগা থেকে লাফ দিয়ে সেটা বের করে চলে যেতে পারে না। মহিলাটি ক্লাসের ভেতরে এক নজর রেখে খানিকটা অপ্রস্তুত ভঙ্গিতে ভেতরে ঢুকলেন। তাকে দেখে সবাই বুঝে গেল যে আজকে মিস্টার ক্যাঙ্গারু আসছেন না, তার বদলে এই মহিলা হবেন তাদের সাবস্টিটিউট টিচার। সাবস্টিটিউট টিচার মানেই হচ্ছে সময়টাই নষ্ট। তাই সবাই নাকের ভেতর দিয়ে ফোঁস করে একটা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেদের চেয়ার টেবিলে বসতে শুরু করে। মধ্যবয়স্কা মহিলাটি ক্লাসের ভেতরে ঢুকে টেবিলের উপর তার হাতে কাগজগুলো রেখে সবাইকে নিজের চেয়ার টেবিলে বসে যাওয়ার সময় দিলেন। তারপর সবার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলেন। মানুষ নার্ভাস হলে সবসময় একটু হাসার চেষ্টা করে, কিন্তু এই মহিলাকে একটুও নার্ভাস মনে হলো না। মহিলাটি চশমার উপর দিয়ে ক্লাসের সবাইকে দিকে তাকিয়ে বলল, আমি ক্রিস্টিনা হ্যানরিকসন। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি তোমাদের সাবস্টিটিউট টিচার। ক্লাসের ছেলেমেয়েরা কেউ জোরে জোরে মাথা নাড়লো, কেউ গলা দিয়ে, কেউ নাক দিয়ে একরকম শব্দ বের করলো, তবে সবার চোখে মুখেই এক ধরনের হাল ছেড়ে দেওয়ার মতো ভাবভঙ্গি। মিস্টার ক্যাঙ্গারু তাদের নিয়মিত টিচার, তার ক্লাসেই সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর সোনালি রঙের চশমা পরা এই সাবস্টিটিউট টিচারের ক্লাসে কী হবে সেটা আন্দাজ করা মোটেই কঠিন নয়। মিসেস হ্যানরিকসন পুরো ক্লাসের দিকে এক নজর তাকিয়ে বললেন, মজাটা কি হয়েছে শোনো।
মজার কথা শুনে ক্লাসের সবাই অবশ্য নড়ে চড়ে বসে মিসেস হ্যান্ডারসনের দিকে তাকালো। হ্যান্ডারসন বললেন, আজকে আমাদের দরকার একজন জ্যামিতির টিচার, কিন্তু আমি হচ্ছে ভূগোলের টিচার। এর ভেতরে মজার বিষয়টা কি কেউ ধরতে পারলো না। একজন ইতস্ত করে জিজ্ঞেস করলো, তাহলে আপনাকে এনেছে কে? জিওমেট্রি টিচার আনতে যেয়ে গিয়ে ভুল করে জিওগ্রাফির টিচার নিয়ে চলে এসেছে। কথাটা শেষ করে মিসেস হ্যান্ডারসন হি হি করে হাসতে শুরু করলেন। কথাটা এমন কোনো হাসির কথা নেই, কিন্তু মিসেস হ্যান্ডারসনের এরকম বাচ্চাদের মতো হাসি দেখে সবাই তার সাথে হাসতে শুরু করে দিল। মিসেস হ্যান্ডারসন শেষ পর্যন্ত হাসি থামালেন, চোখ মুছে বললেন, এখন বলো তো কী করি? আমি তো তোমাদের জ্যামিতি পড়াতে পারবো না। যদি চেষ্টা করি তাহলে ইউক্লিড তার কবরে ওলটপালট খেতে পারবে। যে জেসিকা বলল, আমাদের একটা গান গেয়ে শোনাও। জেসিকা ফাজিল এক ধরনের মেয়ে, কথা বলার ভঙ্গিটিও ছিল একটু গায়ে জ্বালা ধরানোর, কিন্তু মিসেস হ্যান্ডারসন সেটা লক্ষ্য করলেন বলে মনে হলো না। জেসিকার কথা শেষ হওয়ার সাথে সাথে দুই হাতে চুক্তি দিতে দিতে সুরেলা গলায় গেয়ে উঠলেন, আই অ্যাম লাইক আ বার্ড, আই অ্যাম গ্লোয়িং টু ফ্লাই অ্যাওয়ে, আই ডোন্ট নো ওয়ার মাই soul is, I don't know where my home is. মিসেস হ্যান্ডারসনের মতো মধ্যবয়সী এক মহিলা এত সুন্দর করে গানটি গেয়ে উঠবেন যে সবাই কেমন করে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। জেনিকা মুগ্ধ হয়ে বলল, মিসেস হ্যান্ডারসন, তুমি কি সুন্দর করে গান গাইতে পারো। মিসেস হ্যান্ডারসন বললেন, আমি যখন ছোট ছিলাম তখন ভেবেছিলাম বড় হয়ে গায়িকা হব, আর দেখো আমি হয়েছি ভূগোলের টিচার। গায়িকা হতে চেয়ে ভূগোলের টিচার হয়ে যাওয়া খুব মজার ব্যাপার। কেভিন জিজ্ঞেস করলো, তোমার ভূগোল ভালো লাগে না? লাগবে না কেন, খুব ভালো লাগে। ভূগোল মানে তো শুধু জায়গার কথা না, সেই জায়গার মানুষেরও কথা। মিসেস হ্যান্ডারসন ক্লাসের সবার মুখের দিকে একবার চোখ বুলিয়ে বললেন, তোমাদের ক্লাসের দিকেই তাকিয়ে দেখো, পৃথিবীর কত দেশের কত মানুষ। জিমের গায়ের রং কুচকুচে কালো, তার চোখের দিকে তাকিয়েই আমি বলতে পারি তোমার পুরুষ এসেছিল আফ্রিকা থেকে, যিনি চোখ ছোট ছোট, নাকটা একটু চাপা। তার দিকে তাকিয়ে বললেন, তোমার পূর্বপুরুষ এসেছে এশিয়া থেকে, সম্ভবত পূর্ব এশিয়া। কেভিনের খাড়া খাড়া নাক, নীল চোখ, সোনালি চুল। তার দিকে তাকিয়ে বললেন, তোমার পূর্বপুরুষ নিশ্চয়ই এসেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ থেকে। মরিয়মের বড় বড় চোখ, কালো কালো চুল। তার দিকে তাকিয়ে বললেন, তোমার পূর্বপুরুষ নিশ্চয়ই মধ্যপ্রাচ্যের, তাই না? মরিয়ম মাথা নাড়ল। মিসেস হ্যান্ডারসন এমন ভাব করলেন যে তিনি যুদ্ধ জয় করে ফেলেছেন। তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকাতে তাকাতে টুম্পার দিকে চোখ বড় করে বললেন, আর তুমি নিশ্চয়ই এসেছো ইন্ডিয়া থেকে। টুপা মাথা নাড়ল, না মিসেস হ্যান্ডারসন, আমি এসেছি বাংলাদেশ থেকে। বলতে গিয়ে টুম্পার গলাটা একটু কেঁপে গেল, কারণ এই দেশের সম্পর্কে মানুষ বেশি একটা জানে না, আর জানলেও শুধু খারাপ খারাপ কথাগুলোই জানে। দেশটার নাম ভালো করে বলতে পারে না, বলে বাংলাদেশ। টুম্পা একটু শঙ্কিত চোখে মিসেস হ্যান্ডারসনের দিকে তাকিয়ে রইল। এখন কি এরকম কিছু ঘটবে? কিন্তু সেরকম কিছু ঘটল না, বরং মিসেস হ্যান্ডারসনের চোখ কেমন জানি উজ্জ্বল হয়ে উঠল। মুখে হাসি ফুটিয়ে বললেন, বাহ, কি চমৎকার, আমাদের দেশে বাংলাদেশের একজন মেয়ে আছে। টুম্পা অবাক হয়ে দেখল মিসেস হ্যান্ডারসন বাংলাদেশ বলেন নাই, একেবারে শুদ্ধ করে বলেছেন বাংলাদেশ। খানিকক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, যতদূর মনে পড়ে 70-এর দিকে জর্জ হ্যারিসন, জন বায়াস, রবিশঙ্কর সবাই মিলে একটা কনসার্ট তৈরি করেছিল বাংলাদেশের জন্য। মিসেস হ্যান্ডারসন টুম্পার দিকে তাকিয়ে বললেন, তাই না? কিসের কনসার্ট সেটা তো টুম্পা কিছুই জানে না। সে কি বলবে বুঝতে না পেরে অনিশ্চিত ভঙ্গিতে মাথা নাড়ল, যার উত্তর হ্যাঁ বা না দুটোই হতে পারে। মিসেস হ্যান্ডারসন সেটা খেয়াল করলেন বলে মনে হলো না। চোখ বড় বড় করে বললেন, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে গার্ডেনে সেই কনসার্ট হয়েছিল, আমি তখন টিনেজার। সেই কনসার্টে গিয়ে সবার গান শুনে একেবারে সারা
জীবনের জন্য উলটপালট হয়ে গেছি। তখন বাংলাদেশে যুদ্ধ হচ্ছে, কম বয়সী গেরিলারা যুদ্ধ করছে, 10 মিলিয়ন মানুষ মানুষ কী যে কষ্ট করছিল সেই টাইমে। এলেন গিনসবার্গ সেটার উপর একটা কবিতা লিখেছেন, সেপ্টেম্বর অন জেসর রোড। অসাধারণ কবিতা। টুম্পা কেমন করে ধ্যাপা চেপা খেয়ে মিসেস হ্যানরিকসনের দিকে তাকিয়ে রইল। এলেন গিনসবার্গটা কি? সেপ্টেম্বর অফ জেসর রোড কবিতাটি কি? সে তো এগুলো কিছুই জানে না। মিসেস হ্যানরিকসন একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, বাংলাদেশের মানুষের সংখ্যা 140 মিলিয়ন, পৃথিবীর মোট মানুষের শতকরা 2 ভাগ, যার অর্থ পৃথিবীর যে কোনো 50 জন মানুষকে নিলে তার মধ্যে একজন হবে বাংলাদেশের। এতগুলো মানুষ থাকে কতটুকু জায়গার মাঝে তোমরা জানো? টুম্পা একটু অস্বস্তি অনুভব করে। তার জানা উচিত ছিল যা, কিন্তু তা সে জানে না। অনেক ছোট থাকতে সে তার বাবা মার সাথে আমেরিকা চলে এসেছে। বাংলাদেশ সম্পর্কে সে কিছুই জানে না। মিসেস হ্যানরিকসন সেটা নিয়ে মাথা ঘামালেন না, বললেন, তখন বাংলাদেশের সাইজ আমাদের উইসকনসিনের মতো। ক্লাসের সবাই একটা বিস্ময়ের মতো শব্দ করলো। মিসেস হ্যানরিকসন টুম্পার দিকে তাকিয়ে বললেন, তাই না? টুম্পা আবার অনিশ্চিতের মতো মাথা নাড়ল, যার উত্তর হ্যাঁ কিংবা না দুটোই হতে পারে। মিসেস হ্যানরিকসন আবার একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, পশ্চিমা প্রেস সবসময় বাংলাদেশের খারাপ পাবলিসিটি করেছে। তার কারণ তারা আসলে এই জাতিটার শক্তিটা ধরতে পারেনি। জিম জানতে চাইল, সত্যিকারের শক্তিটা কি? বাংলাদেশ হচ্ছে একটা বদ্বীপ, এমন একটা জায়গা যেখানে প্রায় প্রত্যেক বছর একটা না একটা বন্যা কিংবা ঘূর্ণিঝড় হয়। তারা যেরকম বন্যা আর ঘূর্ণিঝড়ের মাঝে টিকে থাকে, আমরা সেটা কল্পনাও করতে পারবো না। প্রকৃতি কিছুতেই তাদের হারাতে পারে না। এই জাতি অসম্ভব কষ্ট সহিংসু। প্রকৃতি তাদের শুইয়ে দেওয়ার চেষ্টা করে, তারা আবার মাথা তুলে দাঁড়ায়। ফ্যান্টাস্টিক। আমাদের একটা মাত্র ঘূর্ণিঝড় হয়েছিল টেটাবিনা, তখন আমাদের কী অবস্থা হয়েছিল মনে আছে? সবাই মাথা নাড়ল, তাদের মনে আছে। মিসেস হ্যানরিকসন হঠাৎ করে একটা জিনিস মনে করলেন, চোখ বড় বড় করে বললেন, তোমরা নিশ্চয়ই এই বছরের নোবেল পুরস্কারের কথা শুনেছ। শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে বাংলাদেশের একজন। টুম্পা একেবারে মাথা নাড়ল, সে এই তথ্যটা জানে। দেখা গেল আরও কয়েকজনও সেটা জানে। মাইকেল বলল, প্রফেসর ইউনুস। টুম্পা শুদ্ধ করে দিল না, না, ইউনুস, প্রফেসর ইউনুস, প্রফেসর উনুস না মাইকেল। মিসেস হ্যানরিকসন বললেন, দারিদ্র কীভাবে দূর করা যায় তার উপরে অসাধারণ কাজ করেছে প্রফেসর ইউনুস। তোমাদের সবারই সেটা জানা দরকার। আমাদের দেশে এত সম্পদ, তারপরেও অনেক গরিব মানুষ আছে। এটা ঠিক না। জাতি হিসাবে এটা আমাদের ব্যর্থতা, খুব বড় ব্যর্থতা। মিসেস হ্যানরিকসন এমনভাবে মাথা নাড়লেন যেন এই পুরো ব্যর্থটা তার নিজের, তিনি নিজেই যেন এই দোষটা করে ফেলেছেন। বাংলাদেশের এত প্রশংসা করার পরেও নিজের দেশের ব্যর্থতার কথা বলা হচ্ছে দেখে কেবিনের মনে হয় একটু রাগই হলো। সে গম্ভীর গলায় বলল, আমাদের অনেক সাফল্য আছে মিসেস হ্যানরিকসন। মিসেস হ্যানরিকসন সুন্দর করে হাসলেন, বললেন, অবশ্যই আছে, 100 বার আছে। তোমরা যদি ইউরোপ যাও কিংবা এশিয়া যাও, দেখবে তারা আমাদের আমেরিকানদের শুধু সমালোচনা করছে। কিন্তু মজার ব্যাপার কি জানো? কি মিসেস হ্যানরিকসন? তারা চোখ বন্ধ করে আমাদের অনুকরণ করে। আমরা যেটা করি সেটাই হয়ে যায় পৃথিবীর কালচার। ভুল হোক আর শুদ্ধ হোক, তাতে কিছু আসে যায় না। মিসেস হ্যানরিকসন আবার হিহি করে হাসতে হাসতে বললেন, যেন এর থেকে মজার ব্যাপার আর কিছুই হতে পারে না। ক্লাসের ছেলেমেয়েরাও হাসবে কিনা সেটা বুঝে উঠতে পারলো না। কয়েকজন একটু হাসার চেষ্টা করেও থেমে গেল, কারণ মিসেস হ্যানরিকসন হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেছে। গম্ভীর হয়ে বললেন, আচ্ছা বলো তো দেখি, আমাদের সবচেয়ে বড় শক্তি কি? জিম বলল,
অ্যাটম বোমা? হুম। হ্যানরি কারসন মাথায় নাড়লেন। বোমা কখনো কোনো জাতির শক্তি হতে পারে না। জেসিকা বলল, গণতন্ত্র? সেটা একটা শক্তি, কিন্তু আরও অনেক দেশে গণতন্ত্র আছে। সত্যি কথা বলতে গিয়ে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষে। 1 বিলিয়ন এর থেকে বেশি মানুষের গণতন্ত্র। জেনি বলল, কম্পিউটার? মিসেস হ্যান্ডিকারসন মাথা নাড়লেন। হুম। এই সায়েন্স, টেকনোলজি, কালচার এগুলোই শক্তি, কিন্তু সেটা নির্ভর করে মানুষের উপর। আমাদের শক্তি হচ্ছে এই দেশের মানুষ। কেন জানো? জেসিকা জিজ্ঞেস করলো, কেন? কারণ এই দেশের মানুষের একটা খুব বড় বৈশিষ্ট্য আছে। পৃথিবীর সব দেশ আসলে শুধু একটা দেশ। সেই দেশে শুধু সেই দেশেরই মানুষ থাকে। জার্মানিতে থাকে জার্মানরা, ফ্রেন- ফ্রান্সে থাকে ফ্রেঞ্চরা, ইন্ডিয়াতে থাকে ইন্ডিয়ানরা, চায়নাতে থাকে চীনারা। কিন্তু শুধু আমেরিকায় থাকে সব দেশের মানুষ, যেখানে বাংলাদেশিরা থাকে, ইরাকিরা থাকে, ইরানিরা থাকে। আমেরিকা আসলে একটা দেশ না, এটা আসলে ছোট একটা পৃথিবী। সব দেশের মানুষ সেখানে পাশাপাশি থাকে, সবাই নিজের কালচারকে বজায় রাখে, আবার এখানকার কালচার গ্রহণ করে। এটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের একটা মিলন মেলা। মিসেস হ্যানরি কারসনের চোখ যেন ঢুলু ঢুলু হয়ে গেল। কথা বলার সময় মনে হলো ঠিক যেন কথা বলছেন না, যেন একটা কবিতা আবৃত্তি করছেন, কিংবা নিচু গলায় গান গাইছেন। টুম্পা এর আগে এরকম মানুষ দেখেছে বলে তার মনে হয় না। টুম্পা অবাক হয়ে আবিষ্কার করলো, এর আগে সে যাদের আমেরিকানে কথা বলতে শুনেছে তারা সবাই অহংকার করেছে, কিন্তু মিসেস হ্যানরি কারসন বলেছেন কৃতজ্ঞতা নেই। তিনি যেন কত কৃতজ্ঞ যে পৃথিবীর সব দেশের মানুষ দয়া করে এই দেশে এসেছে। পুরো বিষয়টা যে এভাবে দেখা যায়, টুম্পা টুম্পা এভাবে ভাবেনি। মিসেস হ্যানরি কারসন হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বললেন, ও মা, দেখো কত সময় বক বক করে কাটিয়ে দিলাম। মানুষ বয়স হলে এমনিতেই বেশি কথা বলে, আর তার উপরে আমি টিচার। আমি একবার মুখ খুললে আর মুখ বন্ধ করতে পারি না। অন্য কথা থাকুক, এবার তাহলে পড়ালেখার কথা বলি। জেনিফা জেনিকা বল জেসিকা বলল, কিন্তু মিসেস হ্যানরি কারসন, তুমি তো বলেছ তুমি জ্যামিতি জানো না, তুমি কেমন করে জ্যামিতি পড়াবে? মিসেস হ্যানরি কারসন চোখ মোটকে বললেন, দেখতে চাও কেমন করে পড়াবো? একটা মজার গন্ধ পেয়ে সবাই বলল, দেখতে চাই দেখতে চাই। চমৎকার। একটা চক হাতে নিয়ে বোর্ডের সামনে দাঁড়িয়ে বললেন, তাহলে বলো, জ্যামিতির জনক কাকে বলা হয়? ক্লাসের সবাই বলল, ইউক্লিড। চমৎকার। মিসেস হ্যানরি কারসন বোর্ডে চক দিয়ে লিখলেন, ইউক্লিড। তারপর ঘুরে ঘুরে ক্লাসের দিকে তাকিয়ে বললেন, এবার বলো, ইউক্লিড কোন দেশের মানুষ? ক্লাসের বেশিরভাগ ছেলেমেয়ে চিৎকার করে বলল, গ্রিস। চমৎকার। এবার তাহলে চলো আমরা দেখি গ্রিস দেশটা কোথায়। সেটা জানার জন্য দরকার একটুখানি ভূগোল। মিসেস হ্যানরি কারসনের কথা শুনেই সবাই হাসতে শুরু করলো। মিসেস হ্যানরি কারসন হাসলেন না, মুখ শক্ত করে বললেন, তার আগে দেখা যাক তোমাদের মাঝে কেউ গ্রিক আছে কিনা। পিছন থেকে জর্জিওস তার হাত তুলে বলল। জর্জিওসকে সবাই জর্জিওস নামে জানে, কিন্তু সে যে গ্রিক সেটা কেউ জানতো না। মিসেস হ্যানরি কারসন চোখ বড় বড় করে বললেন, পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ একটা জাতি হচ্ছে গ্রিক জাতি। তাদের ঐতিহ্য হচ্ছে মহান ঐতিহ্য। জ্ঞানে বিজ্ঞানে এই জাতির পৃথিবীকে যা দিয়েছে, পৃথিবী তার ঋণ কখনো শোধ করতে পারবে না। টুম্পা আবিষ্কার করলো, একটু আগে মিসেস হ্যানরি কারসন বাংলাদেশ সম্পর্কে ঠিক যেরকম সুন্দর করে কথা বলেছেন, ঠিক সেইভাবেই সুন্দর করে গ্রিকদের নিয়ে কথা বলছেন। এমনভাবে বলছেন যে পুরো গ্রিক দেশটাই তার চোখের সামনে ভেসে উঠছে। টুম্পা অবাক হয়ে দেখল, জর্জিওস নিজের চোখ বড় বড় করে মিসেস হ্যানরি কারসনের দিকে তাকিয়ে তার কথা শুনছে। টুম্পা সেরকম বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না। জর্জিওস মনে হয় গ্রিস সম্পর্কে বেশি একটা জানে না।
মিসেস হ্যানরিকসন ঠিকই বলেছেন। সবাই মনে হয় নিজের দেশের কথা ভুলে গিয়ে এই দেশে জমা হয়েছে। টুম্পা অন্যমনস্কভাবে মিসেস হ্যানরিকসনের কথা শুনতে শুনতে খাতার পৃষ্ঠায় আঁকিবুকি করতে থাকে। নিজের অজান্তেই যে সে কখন মিসেস হ্যানরিকসনের ছবি আঁকতে শুরু করেছে সে সেটা জানে না। নাকের ডগায় চশমা, কৌতূহলী চোখ, ঠোঁটের কোণায় একটা বিচিত্র হাসি, কাঁচা পাকা এলোমেলো চুল, দুই হাত উপরে তুলে কথা বলছেন। এই মেয়ে, তুমি কি করছো? হ্যান্ডি কর্সনের কথা শুনে টুম্পা চমকে ওঠে। তার কাগজটা